পাইনি ওটা। নরাধামটা একটু বলো না। নর মানে মানুষ, নর যোগ অধম, অধম মানে নীচ বা হীন, আর নরাধম মানে নর হয়েও, যদি আমরা এটাকে ব্যাসবাক্য করি তাহলে দাঁড়াবে নর হয়েও নীচ বা হীনের মতো আচরণ, মানুষ হয়েও মানুষের থেকে যে নীচ বা হীন আচরণ করে তাকে নরাধম বলা হয়। এখানে জনার চোখে অর্জুন যে ধরনের আচরণ করেছে সেই আচরণ নরাধমের মতো, নীচ বা হীন আচরণ। তো সে কী ধরনের আচরণ করেছে, কি করেছে না করেছে সেটা আমরা এবার একটু আলোচনাতে চলে আসি, তখন বুঝতে পারবে যে জনার চোখে, জনার দৃষ্টিতে, জনার যুক্তিতে অর্জুন কি করে নীচ, হীন বা নরাধম হলো। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক আছে, আজকে তাহলে আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনা। বীরাঙ্গনা কাব্যের নীলধ্বজের প্রতি জনা এটি একটি পত্র তথা কবিতা। আর এই পত্র, এই কাব্যের 11তম পত্র, 11 নম্বর পত্র। এই কাব্যে মোট 11টি সম্পূর্ণ পত্র আছে, তার মধ্যে 11তম পত্র তথা 11 নম্বর পত্র হলো নীলধ্বজের প্রতি জনা। আমি এই, আচ্ছা তোমরা প্রত্যেকে তোমাদের স্পিকারগুলোকে মিউট করবে এখন। আমি যখন হোমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করব, যখন কাউকে বলতে বলবো তখনই সে প্রশ্ন বলবে, তারপরে উত্তর বলবে, আমি সেই উত্তরগুলো একটু কারেকশন করে দেবো, অন্যরা শুনবে। এখন এই মুহূর্তে আমি যখন 5 মিনিট 10 মিনিট একটু আলোচনা করে নিচ্ছি, তাই এখন চাইবো সবাই সাউন্ডটাকে অফ করে রাখো, স্পিকারটাকে মিউট করে রাখো। এখন এই মুহূর্তে কোনো প্রশ্ন করো না, এখন এই মুহূর্তে শুধু আমার কথাগুলো একটু শোনো, তারপরে আমি প্রশ্ন উত্তর, উত্তর প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করতে থাকবো পরে। যেখানে ছিলাম, যে কবি মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা, এটি বীরাঙ্গনা এই পত্র কাব্যের 11তম তথা 11তম পত্র। এই পত্রে আলোচিত হয়েছে রানী জনার মর্মতল বিদ্ধ করা বেদনার কাহিনী। মাহেশ্বরীপুরী রাজ্যের একমাত্র যুবরাজ প্রবীরের মৃত্যু হয়েছে অর্জুনের হাতে। তার মানে মাহেশ্বরী পুরীর রাজপুত্রকে হারিয়েছে এই পুরী, এই রাজ্য। রানী জনা তার একমাত্র পুত্রকে, একমাত্র সন্তানকে হারিয়েছে। আর এই রাজ্যের যিনি অধীশ্বর তথা রাজা নীলধ্বজ, তিনি হারিয়েছেন তার পুত্রকে। তাহলে নীলধ্বজ এবং রানী জনা তার একমাত্র পুত্রকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, এবং সেই সন্তানকে হারানোর পরে রাজার যে ধরনের আচরণ, যে ধরনের ব্যবহার, রাজা যে ধরনের উদ্যোগ নিয়েছে, সেই আচার আচরণ ব্যবহার বা তার সেই উদ্যোগে, তার সেই কাণ্ড কারখানায় রানী অত্যন্ত বীতশ্রদ্ধ, ক্ষুব্ধ, রানী অত্যন্ত মর্মাহত। আর সেই মর্মাহত হয়ে তিনি একজন প্রকৃত সহধর্মিণী হিসেবে, তিনি একজন রানী হিসেবে, তিনি একজন নারী হিসেবে, তিনি অন্যদিকে একজন জননী বা মা হিসেবে তার দায়িত্ব বা কর্তব্য বোধ থেকে রাজার সুপ্ত চেতনাকে জাগ্রত করার চেষ্টা করেছেন অকাট্য যুক্তি জাল রচনা করে। আমরা এই নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশে দেখব যে তৎকালীন যুগ পরিবেশে একজন নারী কতটা যুক্তিবাদী হতে পারেন, কতটা তিনি বিদুষী হতে পারেন, কতখানি বিদুষী হতে পারেন, কতখানি সুমিষ্টভাষী হতে পারেন, আবার কতখানি তার মনের মধ্যে যে রাগ, ক্ষোভ, আক্রোশ, ক্রোধ, তাকে কিন্তু তিনি কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, আবার যুক্তি দিয়ে কিভাবে কথা বলতে পারেন। তার মানে তৎকালীন সমাজ পরিবেশে একজন অসহায় নারী ঠিক নিজেকে কিভাবে বীরাঙ্গনা করে তুলেছেন তারই উপস্থাপনা রয়েছে এই নীলধ্বজের প্রতি জনা এই কাব্যাংশে। নীলধ্বজের প্রতি জনা এই কাব্যাংশে যে বিষয় তা মহাভারতের বিষয়।
যদিও মহাভারতের যে গল্প বা কাহিনী রয়েছে সেই গল্প কাহিনীর সঙ্গে কোথাও না কোথাও আমরা এই নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশের একটু ব্যতিক্রম দেখতে পাবো। হয়তো পুরোপুরি নীলধ্বজের প্রতি জনাতে যে ধরনের উপস্থাপনা আছে তার সঙ্গে মহাভারতের সম্পূর্ণ উপস্থাপনা নাও মিলতে পারে, কিন্তু আমরা মহাভারতের কথা ভুলে গিয়ে আমরা বিচার করব একজন নারীর মতাদর্শকে, একজন নারীর দৃষ্টিভঙ্গিকে, একজন নারীর চিন্তা ভাবনাকে গুরুত্ব দেব এবং তিনি যেভাবে যুক্তি জাল রচনা করেছেন সেই যুক্তি জালটা যে খণ্ডন করা সহজ নয়, সেই যুক্তি জালকে কারোর দ্বারা পাল্টা যুক্তি দিয়ে নষ্ট করা বা ভেঙে ফেলা সম্ভব নয়, সেটাই আমরা আলোচনা করব। এক মিনিট, আমি রেকর্ডিংটা একটু অফ করছি, কারণ ফ্যানের আওয়াজে এখানে ঠিকঠাক আসছে না। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, কবি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনা এই পত্র রানী জনা রাজা নীলধ্বজকে উদ্দেশ্য করে লিখেছেন। রাজা নীলধ্বজ এবং রানী জনা মাহেশ্বরী পুরী রাজ্যের রাজা এবং রানী, আর তাদের একমাত্র পুত্র যুবরাজ প্রবীর অর্জুনের হাতে মৃত, অর্জুনের হাতে হত্যা হয়েছে। এই অবস্থায় রাজা তার দায়িত্ব কর্তব্য না করে, তার রাজধর্ম পালন না করে এবং একজন পিতা হিসেবে পুত্র হত্যাকারীকে হত্যা করে প্রতিশোধ না নিয়ে তিনি তার সঙ্গে হাত মিলিয়েছেন, তার সঙ্গে আপোষ করেছেন, তার সঙ্গে সমঝোতা করেছেন, তাকে বন্ধু বলে আপন করে নিয়েছেন এবং নিজের সিংহাসনে বসিয়ে তার সাদরে অভ্যর্থনার ব্যবস্থা করেছেন, তার মনোরঞ্জনের ব্যবস্থা করেছেন এবং তাকে অতিথি জ্ঞানে, অতিথি রত্ন জ্ঞানে তার সেবা যত্ন করে চলেছেন। এই মাহেশ্বরী রাজপুরীতে সভায় নৃত্য গীতের ব্যবস্থা হয়েছে। যে অর্জুন রাজার একমাত্র পুত্রকে হত্যা করল, সেই অর্জুনের সামনে মনোরঞ্জনের আয়োজন করা হয়েছে, নৃত্য গীতের ব্যবস্থা করা হয়েছে। এটা রানী জনা কিছুতেই মেনে নিতে পারেননি। স্পিকারগুলো অফ করো, সাউন্ড মিউট করো, কারোর যেন স্পিকার যেন আনমিউট না হয়। হ্যাঁ, যেখানে ছিলাম, তো মহাভারতের অশ্বমেধ পর্ব অনুসারে কি জানা যায়? অশ্বমেধ পর্ব অনুসারে জানা যায় যে কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠিরের মনের মধ্যে পাপবোধ, অপরাধবোধ, কত প্রিয়জনকে হারিয়েছে, তার ভাইদেরকে হারিয়েছে। ভাই বলতে নিজের ভাই নয়, এখানে ধৃতরাষ্ট্রের পুত্রদের কথা বলা হয়েছে, মানে জ্যাঠতুতো ভাইদেরকে হারিয়েছেন, কত প্রিয়জনকে হারিয়েছেন, নিজের লোককে, কাছের লোককে হারিয়েছেন। এই অবস্থায় যুধিষ্ঠিরের মনের মধ্যে যেহেতু পাপবোধ বা অপরাধবোধ, কিছুতেই তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, আর তার জন্যই অশ্বমেধ যজ্ঞের আয়োজন করা হয়েছে ব্যাসদেবের পরামর্শে। আর সেই অশ্বমেধ যজ্ঞের নিয়ম অনুসারে যে অশ্বকে উৎসর্গ করা হয়, সেই অশ্ব 1 বছর ধরে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে ফিরে আসে। তাহলে সেই 1 বছর ধরে রাজ্য পরিক্রমার জন্য যে অশ্বকে পাঠানো হয়েছে বা রওনা করিয়ে দেওয়া হয়েছে, সেই অশ্ব রক্ষার দায়িত্বে কে ছিল না? অর্জুন। অর্জুন বিভিন্ন রাজ্য পরিক্রমা করে শেষ পর্যন্ত এসে পৌঁছেছেন কোথায়? না এই মাহেশ্বরীপুরীতে। সেই মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ কৃষ্ণ ভক্ত ছিলেন। মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ তিনি অগ্নিদেবের
সেবক ছিলেন। তিনি অগ্নিদেবকে পুজো করতেন, অগ্নিদেব ছিল তার আরাধ্য দেবতা। তাহলে অগ্নিদেব স্বপ্নে দর্শন দিয়ে অর্জুনের সম্মুখীন হতে নিষেধ করলেন নীলধ্বজকে, আর কৃষ্ণ তাকে পরামর্শ দিলেন। কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে অর্জুনের সঙ্গে তিনি বন্ধুত্ব করলেন, আপোষ করলেন। আর রানী জনা এটা কিছুতেই মেনে নিতে পারেননি। আর মেনে নিতে পারেননি বলেই তিনি তার একমাত্র পুত্রকে তথা যুবরাজকে এই রাজ্যের সার্বভৌমত্ব রক্ষার জন্য উৎসাহিত করেছেন, অর্জুনের বিরুদ্ধে যুদ্ধে সম্মুখীন হওয়ার জন্য। আর সেই যুদ্ধে দেখা যায় অর্জুনের হাতে প্রবীরের মৃত্যু হয়েছে। কিন্তু একজন মা তার সন্তানকে সদ্য হারানো সত্ত্বেও, শোকে আকুল হওয়া সত্ত্বেও নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছে, এই বলে নিজেকে আশ্বস্ত করেছে যে প্রবীরের মৃত্যু হলেও তার মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে, সম্মুখ যুদ্ধে বীরের মতো লড়াই করে প্রাণ দিয়েছে। ফলে অর্জুন ভীরু কাপুরুষের মতো তার পুত্রকে হত্যা করেছে, তাই বীরের মতো যুদ্ধ করে প্রবীরের স্বর্গলাভ হয়েছে। এইভাবে নিজেকে সান্ত্বনা দিয়েছে, নিজেকে বুঝিয়েছে, নিজেকে প্রবোধ দিয়েছেন জনা। কিন্তু হঠাৎ তিনি যখন দেখলেন যে রাজা নীলধ্বজের আচরণ, সেই আচরণ তাকে অত্যন্ত ব্যথিত করলো, কাতর করলো, আঘাত করলো। তাই তিনি পত্রযোগে কিছুটা হলেও ব্যঙ্গের ছলে, ব্যঙ্গের কষাঘাতে রাজাকে বিদ্ধ করলেন, তার সুপ্ত চেতনাতে ঘা দিয়ে তাকে জাগানোর চেষ্টা করলেন, তাকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করলেন। কিন্তু রাজা আদৌ রানীর এই পত্র পাওয়ার পরে তিনি মূল স্রোতে ফিরে আসতে পারলেন কিনা, তার চেতনার উদয় ঘটল কিনা, সেটা নিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ অজানা। আমরা কিন্তু অন্ধকারে থাকব। কিন্তু যতটা পর্যন্ত আলোচিত হয়েছে সেখানে আমরা দেখব যে রানী কি সুন্দর একে একে যুক্তি রচনা করে, যুক্তির দ্বারা রাজার সুপ্ত চেতনায় ঘা দিতে আছেন। তো আমাদের আলোচনা হয়ে গিয়েছিল এই মাহেশ্বরী রাজপুরী সুসজ্জিত হয়ে উঠেছে, মাহেশ্বরী রাজপুরী যেন সেজে উঠছে। এখানে অশ্ববাহিনী, হস্তি বাহিনী, পদাতিক বাহিনী সবাই যেন প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই প্রস্তুতি কিসের জন্য? যেখানে একজন রাজ্যের রাজপুত্র মারা গেছে, তাহলে সেই প্রস্তুতি হবে সেই রাজপুত্রকে যে হত্যাকারী তার বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন। আপাত দৃষ্টিতে যুদ্ধযাত্রার আয়োজন বলে মনে হলেও প্রকৃত হেতু বা কারণ যুদ্ধযাত্রার জন্য ছিল না। প্রকৃত হেতু বা কারণ কি ছিল না, অর্জুনের আড়ম্বর সহকারে সমাদরের ব্যবস্থা ছিল। এটা রানী জনা জানতেন, রানী জনা দেখতে পাচ্ছিলেন। তাই জেনে শুনে তিনি রাজাকে আঘাত করে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। আমাদের অনেকগুলো হোমওয়ার্ক আলোচনা হয়ে গিয়েছিল। এখন আমরা আলোচনা করব যতটা হয়েছিল তারপরের থেকে। এবারে সবাই স্পিকার আনমিউট করবে না। আমি একজন একজনকে বলতে বলবো, আর যে বলে নেবে সে আবার পরের প্রশ্নটা আর বলার চেষ্টা করবে না, নতুনরা চেষ্টা করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 32 জন আছে, আমাকে নিয়ে 33 জন। এই 32 জনের মধ্যে আছে 5-6টা প্রশ্ন, আপাতত 5-6টা প্রশ্ন। 5-6 জন বলুক, তারপরে 2-1 জন যদি মনে করে যে আমি একটু অন্যভাবে লিখেছি সে একটু বলবে, আমরা সবাই শুনবো, আমি একটু কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। আর 2-1 জন তোমরা নতুনরা রয়েছো, তারা হোমওয়ার্কগুলো এখনও পর্যন্ত তৈরি করে উঠতে পারোনি, সেটা সম্ভব নয়। আমি হোয়াটসঅ্যাপের গ্রুপে আরেকবার কোশ্চেনগুলো দিয়ে দেব, সেই কোশ্চেনগুলোকে নিয়ে তোমরা অ্যান্সারগুলোকে রেডি করবে। এবার কেউ একজন বলবে যে লাস্ট মানে গতদিন কোন লাইনটা হয়ে গিয়েছিল, গতদিন কোন লাইনটা হয়ে গিয়েছিল সেটা একটু বলো। একজন হ্যাঁ, লাইনটা বলো, লাইনটা কি হয়ে গেছিল? এটা হয়ে গেছে তাই তো? ওকে, এর পরের যে লাইনটা হবে সেইটা বলো, যে উত্তরটা বলবে সেই লাইনটা বলো।
স্যার কে বলবো? কেউ তো বলো একজন, দেখে দেখে তো বলবে। স্যার বলবো? নাম বলো। রুমেলা। রুমেলা, রুমেলা আগের দিন অনেকগুলো বলেছিলে, তাই আজকেরও বলবে। স্টার্ট। তো তোমাকে দিয়েই আমি বউনি করি, বলো। মিথ্যা কথা নাদ। রাইট। কোন কথাটি মিথ্যা? হুম। মাহেশ্বরী পুরীর রানী জনা তার পত্রে বলেছেন যে তিনি অবগত যে পার্থ অর্থাৎ পুত্র হত্যাকারী অর্জুন বীর যোদ্ধা, সে কথা লোকমুখে প্রচারিত, কিন্তু এহানো তথ্য যে মিথ্যা কথা তাই তিনি স্বামী নীলধ্বজ রায়কে বোঝাতে চেয়েছেন। তিনি তার জগৎখ্যাত স্বামীকে সূক্ষ্ম বিবেচনা করতে বলেছেন। হ্যাঁ, একটু শব্দ সংখ্যা আমার মনে হয় একটু বেশি হয়ে যেতেও পারে। উত্তর ঠিক আছে, তবে চেষ্টা করবে এই 1 নম্বরের প্রশ্নের উত্তর, মানে এসিকিউর প্রশ্নের উত্তরগুলো যখন লিখবে আরও ছোট করার চেষ্টা করবে, কারণ পরীক্ষার সময় দেখবে আপনার থেকেই বড় হয়ে যাচ্ছে, আপনার থেকেই বেশি হয়ে যাবে। এখন চেষ্টা করবে ছোট করে আর সহজ সরল ভাষায় যা জানতে চাইছে সেটাই বলবে, নিজের ভাষাতে বলবে। ঠিক আছে, চেষ্টা করবে বইয়েরও 2-1টা শব্দ আনতে। আর বইয়ের যে 2-1টা শব্দের মধ্যে এখানে যে উত্তরে যে শব্দটা যোগ হবে সেটা রথী কুলপতি, এই শব্দটা কিন্তু যোগ হবে, যোগ করতে হবে। স্যার আমি একবার ট্রাই করবো। আমি কি বলছি, রুমেলার তোমার উত্তর ঠিক আছে, কিন্তু তোমাকে যেটা যোগ করতে হবে রথী কুলপতি, এই শব্দটা যোগ করতে হবে, এটা বাদ গেছে, এটা যোগ করো। হ্যাঁ, কে বলবে বললে বলো তো নাম। স্যার শুভজিৎ। হ্যাঁ বল। স্যার ভেঙে বীর যোদ্ধা লিখেছিলাম। ঠিক আছে, ওরটা শুনি একটু, তুমি ওরটাও শোনো, বলো। আহ, আর মাহেশ্বরী রানী জনার পত্রানুসারে পার্থ তথা অর্জুন হলো রথিকুলপতি অর্থাৎ বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা। তার মতে এই তথ্যটি হলো মিথ্যা। ঠিক আছে। তো অর্জুন রথী কুলপতি বলে জগতে পরিচিত, মানে লোকেরা অর্জুনকে রথী কুলপতি বলে বিবেচনা করে, কিন্তু অর্জুন যে রথী কুলপতি হতে পারে না এই কথাটাই, অর্জুন রথী কুলপতি এই কথাটাই মিথ্যা। তার মানে রথী কুলপতি শব্দটা আমরা লিখব, যদি এটাকে ভেঙে লিখতে চাও তারপরে ভাঙবে যে যোদ্ধা কুলের, যোদ্ধা বংশের শ্রেষ্ঠ যোদ্ধা বলে পরিচিত, এই কথাটাই মিথ্যা। কিন্তু রথী কুলপতিও লিখবে, আবার যোদ্ধা বংশের শ্রেষ্ঠ যোদ্ধাও লিখবে। এমনিতেই রথী শব্দের আক্ষরিক অর্থ কী না, যারা রথ নিয়ে যুদ্ধ করত, রথ চালনা করে যুদ্ধ করত, রথে চড়ে যুদ্ধ করত, তারাই রথী। কিন্তু এখানে আক্ষরিক অর্থে ওই রথী বলতে এখানে বোঝায়নি, এখানে কিন্তু যে রথী শব্দের অর্থ বুঝিয়েছে সেটা হলো যোদ্ধা অর্থে। তার মানে বীর যোদ্ধা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রথী। উত্তর ঠিক আছে, তবে রুমেলার উত্তরে এই শব্দটা যোগ করতে হবে, তুমি যোগ করে নিও, রথী কুলপতি এই শব্দটা বাদ গেছে। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের যে লাইনটা ছিল অন্য কেউ একজন বলবে, তোমরা দুজন বাদ দিয়ে অন্য কেউ একজন বলো। স্যার বলবো? নাম বলো। স্যার সঞ্চারী। সঞ্চারী, বলো। রাজদলে সেই 23-এ জিতিল, কে কি কারণে রাজদলে জিতেছিল? হ্যাঁ। দ্রৌপদীর স্বয়ং হুম। হ্যাঁ, দ্রৌপদীর স্বয়ংবরে অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে উপস্থিত হওয়ায় কোনো ক্ষত্রবর্তী তার সাথে যুদ্ধ করতে উদ্যত হয়নি, সেই উদ্ধত, কারণে তার উচ্চারণ উদ্ধত হয়েছে, তুমি ওখানে বানান কি লিখেছো? উদ্যত হর্ষ মানে দয় জফলা ত, তো দয় জফলা ত, উদ্যত, হ্যাঁ, উচ্চারণে উদ্যত, হ্যাঁ উদ্ধত হয়ে গেছে, যাই হোক উদ্যত, হ্যাঁ হয়নি, তারপর। সেই কারণে তার জয় সুনিশ্চিত হয়েছিল বলে জনা মনে করেন। হুম। এইটা কি আর অন্য কেউ বলবে, পড়ে শোনাবে? স্যার আমি বলতে পারি, কিন্তু একটু বড় হয়ে গেছে। রুমেলা, হ্যাঁ। তুমি বড় বড় করে উত্তরগুলো লিখেছো কেন? তোমাকে ছোট ছোট করে লিখতেই হবে, বড় করে। এখন ধরো এক একটা চ্যাপ্টারে এত বড় বড় করে লিখছো, এতগুলো প্রশ্ন, শেষ পর্যন্ত যখন সব চ্যাপ্টার শেষ করবে তখন দেখবে যে আর ইচ্ছেই করছে না, তাই যত ছোট ছোট করে পারো লেখো। স্যার একটু বলি, তুমি একটু কেটে বলে দাও কিভাবে হবে। দাঁড়াও, আগে অন্য আর কেউ বলবে কিনা একটু শুনে নি। আর কেউ বলবে, অন্য কেউ পড়বে? আরে খাতা দেখে দেখে তো পড়বে, এখানে তো মুখস্থের ব্যাপার নেই, তো ফলে বলতে তো পারবেই, এখানে তো ভয়ের কোনো ব্যাপারই নেই। ভুল হলে হবে, আমরা সবাই সবাইকে দেখতে পাচ্ছি না সেভাবে, ক্যামেরা অফ করে দিয়ে বলো, খাতা দেখে বলো,
আর আমি একটা কথা বলে দিই যে যেহেতু অনলাইনে পড়াশোনা হচ্ছে, তাই প্রত্যেকে যদি নিজেরা নিজেদের দায়িত্ব না নাও, তাহলে আমার দ্বারা বা বাড়ির গার্জেনদের দ্বারা কিন্তু খুব বেশি কিছু করা সম্ভব নয়। মানে স্যার ইনস্ট্রাকশন দিল হোমওয়ার্কগুলো রেডি করে রাখতে হবে, মানে হোমওয়ার্কগুলো রেডি করে রাখতে হবে, হোমওয়ার্কগুলো সামনে নিয়ে বসতে হবে, মানে হোমওয়ার্ক নিয়ে বসতে হবে। কেউ যদি মনে করে না হোমওয়ার্ক নিয়ে বসবো না, হোমওয়ার্ক তৈরি করবো না, স্যার তো সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করতে পারবে না, অতএব আমি চুপ করে থাকবো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই পিছিয়ে পড়বে। তোমাদের চেষ্টা করতে হবে আমার কথাটাকে একটু মেনে চলার। আর রেজাল্ট যারা করেছে, এই মাধ্যমিকই বলো আর উচ্চ মাধ্যমিকই বলো, তারা কিন্তু আমাদের কথা একটু হলেও শুনেছে। একবারে শুনবো না, ডান দিকে যেতে বলছি বাম দিকে যাব, সোজা যেতে বলছি উল্টো দিকে যাব, তাহলে আমাদের দ্বারা কিচ্ছু করার নয়। এখন এই মুহূর্তে অনলাইনে তো কিচ্ছু করার নয়। এখানে যদি তোমরা মেন রাস্তা ধরে না হেঁটে অলিগলি দিয়ে হাঁটা শুরু করো, অন্ধগলি কানাগলি, আমাদের কেন, আমাদের বাপ ঠাকুরদা এলেও কিচ্ছু করতে পারবে না। যাই হোক, পুরো মেলা পড়বে বলছে, বলো অন্যরা যারা করোনা আক্রান্ত হয়েছে তাদের জন্য আমরা চিন্তা করছি চুপচাপ থেকে। হ্যাঁ, যারা করোনায় পটল তুলেছে তাদের জন্য আমরা চুপচাপ মৌন ব্রত পালন করছি, মিউট করে দিয়ে আমরা ভেবে নিয়েছি আমরা বলবোই না, কেউ নীরবতা পালন করছি তাদের জন্য। বলো রুমেলা, আমরা দুজনেই পড়াশোনা করি না, বলো। রাজদলে কে জিতিল? কে কি কারণে রাজদলে জিতেছিল? হ্যাঁ, রানী জনা পুত্র হত্যাকারী অর্জুনের সম্পর্কে এমন বক্তব্য পেশ করেন। তিনি তার স্বামী রাজা নীলধ্বজ রায়কে বলতে চেয়েছেন যে রাজা যেন বিচার করে যে সত্যই পার্থ বীর যোদ্ধা কিনা, কারণ দ্রৌপদীকে বিবাহ করার সময় তার স্বয়ংবর সভায় চোরের মতো লুকিয়ে এক ব্রাহ্মণ সেজে অর্জুন সমস্ত বীর রাজাদের সম্মুখে যান। এর ফলে যুদ্ধ না করেই সে ওই রাজসভা অর্থাৎ রাজদলে বিজয়ী হন, কারণ সে সময় ব্রাহ্মণদের সঙ্গে কেউ কোনো ক্ষত্রিয় অর্থাৎ কোনো রাজাই যুদ্ধ করবেন না। তাই জনা এই উদ্ধৃতাংশটি ব্যক্ত করেছেন। অনেক বড় হয়ে গেছে, এত বড় লেখা যাবে না। যাই হোক, আমি ছোট করে দিচ্ছি। তো এরকমভাবে হবে। কোশ্চেনটা ছিল যে রাজ দলে 23-এ জিতিল, 23 মানে সেই জন্য বা সেই কারণে রাজ দলে জিতলো। তাহলে রাজ দলে কে কীভাবে জিতলো, কী কারণে জিতলো? জনার যুক্তিতে। তো মহাভারতকে যদি আমরা ঠিকমতো মহাভারতের গল্প কাহিনীটাকে ঠিকমতো দেখি, বিচার করি, তাহলে হয়তো জনার যে যুক্তি সেই যুক্তির সঙ্গে হয়তো মিলতে নাও পারে পুরোপুরি, কিন্তু আমরা মহাভারতের কাহিনী অনুসারে কিন্তু বিচার করব না। আমরা মহাভারতের কাহিনীটাকে নিয়ে আসবো ঠিকই, কিন্তু জনার যুক্তি দিয়ে বিচার করব। জনার যুক্তিতে অর্জুন ক্ষত্রিয় যোদ্ধা হওয়া সত্ত্বেও বা ক্ষত্রিয় বীর হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের ছদ্মবেশে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছিল। তাই তাকে ব্রাহ্মণ ভেবে তাকে কোনো রাজা বা যোদ্ধা বাধা দিতে আসেনি। তার মানে অর্জুন যেহেতু ব্রাহ্মণের বেশে ছিল, ক্ষত্রিয় বীর হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেছিল বলে অর্জুনকে কোনো বীর বা কোনো যোদ্ধা বা কোনো রাজা বাধা দিতে আসেনি, তাই সে স্বয়ম্বরে অনায়াসে জয়লাভ করেছিল। তার মানে জোর দেব আমরা ক্ষত্রিয় বীর হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করা, আর তার জন্যই তার সঙ্গে কোনো রাজা বা কোনো যোদ্ধা যুদ্ধ করতে এগিয়ে আসেনি বা তাকে বাধা দিতে আসেনি, তাকে ব্রাহ্মণ ভেবে অনায়াসে যেতে দিয়েছে। 2-3টে শব্দকে জোর দাও, দেখবে বাক্য ছোট হয়ে যাবে, শব্দ অনেক বাদ চলে যাবে। ঠিক আছে? এর পরেরটা কিন্তু আর অন্য কেউ বলবে, নতুন কেউ বলবে। এরপরে কি লাইন আছে বলবে? বলবো। নাম বলতো। সায়ন্তিকা। সায়ন্তিকা, বলো তো লাইনটা কি ছিল? সংহারিল মহাপাপী, মহাপাপী কাকে কিভাবে সংহার করেছিল? রাইট, বলো। মহাপাপী অর্জুন শিখণ্ডীর। ঠিক আছে। মহাপাপী অর্জুন শিখণ্ডীর সাহায্য নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে পৌরব বংশের গৌরব পিতামহ ভীষ্মকে সংহার করেছিল। ভীষ্ম উচ্চারণ ভুল করলে কি উচ্চারণ হবে? ভীষ্ম। এটা ময়ের উচ্চারণ হবে না, কিন্তু ভয় দীর্ঘই
মূর্ধন্যস্বয় ময়ের উচ্চারণ হয় না, ভীষ্ম উচ্চারণ হবে না, আমরা উচ্চারণ করবো ভীষ্ম। হ্যাঁ, ভীষ্মকে হত্যা করেছিল। তাহলে কার কার সাহায্য নিয়ে, কাকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল? শিখণ্ডীকে। শিখণ্ডীকে। উত্তর ঠিক আছে। তাহলে শিখণ্ডীকে ঢাল হিসেবে ব্যবহার করে অর্জুন তার বৃদ্ধ পিতামহ ভীষ্মকে, যে কিনা কৌরব বংশের গৌরব, যাই হোক এত কথা না লিখলেও চলবে, যে শিখণ্ডীর সাহায্য নিয়ে, শিখণ্ডীর সহায়তায়, শিখণ্ডীকে সামনে রেখে বা শিখণ্ডীকে ঢাল হিসেবে ব্যবহার করে অর্জুন তার বৃদ্ধ পিতামহ ভীষ্মকে হত্যা করেছিল, সংহার করেছিল। ভালো হয়েছে, খুব সুন্দর লেখা হয়েছে। এর পরেরটা অন্য আরেকজন কেউ বলবে, নতুন কেউ, যারা বলনি তারা বলবে। স্যার আমি। নাম বলো। সন্দীপ সরকার। সন্দীপ, বল, গুড, বল। দেখো শরীর, কাকে কি স্মরণ করে দেখতে বলা হয়েছে? রাইট, বলো কাকে কি স্মরণ করে দেখতে বলা হয়েছে? জনা কাকে কি স্মরণ করে দেখতে বলেছেন, বলো। এখানে রানী জনা রাজা নীলধ্বজকে স্মরণ করে দেখতে বলেছেন। অর্জুন যেভাবে তার গুরু দ্রোণাচার্যকে হত্যা করেছিল সেই কথাই রাজা নীলধ্বজকে স্মরণ করে দেখতে বলা হয়েছে। হ্যাঁ, কুশলে মানে কি? কুশলে, কুশলে মানে কৌশলে। হ্যাঁ স্যার। কুশলে শব্দের অর্থ কি? কৌশলে। এখানে কৌশল কথাটাকে যোগ করে দেব, যে অর্জুন তার গুরু দ্রোণাচার্যকে কেমন কৌশলে হত্যা করেছিল, সেটাই জনা রাজা নীলধ্বজকে স্মরণ করে দেখতে বলেছিলেন। কৌশলে কথাটা যোগ করে দাও। আচ্ছা, তোমাকেই জিজ্ঞেস করি, অর্জুনকে দ্রোণাচার্যের হত্যাকারী বলে অর্জুনকে জনা বলেছেন, দ্রোণাচার্যকে হত্যা করেছিল অর্জুন। মহাভারত অনুসারে কি সত্যি অর্জুন দ্রোণাচার্যকে হত্যা করেছিল? না স্যার, কে হত্যা করেছিল? ধৃষ্টদ্যুম্ন। কার ভাই? ধৃষ্টদ্যুম্ন। কার ভাই ছিল? এটা দ্রৌপদীর ভাই। দ্রৌপদীর ভাই আর দ্রৌপদীর ছেলে। দ্রৌপদীর পুত্র, দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন হত্যা করেছিল। তাহলে জনা এখানে কেন বলেছে যে অর্জুন দ্রোণাচার্যকে হত্যা করেছিল কৌশলে, কেন বলেছে? কারণ স্যার, এই অন্যদের স্পিকারটা অফ করতো, 1 মিনিট। অন্যদের স্পিকারগুলো, সাউন্ডগুলো মিউট করতো, শুধু যে বলছে সেই অন করবে। বলো এবার। বলো। কারণ পাণ্ডবরা তার কাছে এই খবর দিয়েছিল যে তার পুত্র অশ্বত্থামা মারা গেছে। এই কথা শুনে দ্রোণাচার্য নিজের অস্ত্র ত্যাগ করলেন এবং সেই সময় ধৃষ্টদ্যুম্ন তাকে নিরস্ত্র পেয়ে হত্যা করে। না, অর্জুনের কথা কেন বলেছে? জনা কেন বলেছে যে অর্জুন হত্যা করেছিল? অর্জুনের প্রসঙ্গ কেন এলো? আমরা তাহলে কিভাবে নিব? কে? অর্জুনকে তার একমাত্র, কারণ স্যার অর্জুনই। হ্যাঁ, অর্জুনই। বলো। স্যার অর্জুনই এখানে প্রবীরকে অর্থাৎ তার পুত্রকে হত্যা করেছে, সেই জন্য জনার কাছে একমাত্র শত্রু, অর্থাৎ এখানে তো অর্জুনকেই বোঝাতে চেয়েছে জনা। না, সেটা তো ঠিক আছে, কিন্তু অর্জুনকে কেন বলা হয়েছে যে অর্জুন দ্রোণাচার্যকে হত্যা করেছিল? কারণ লোকমুখে সবাই বলে অর্জুন বীর যোদ্ধা। না, আমরা লিখব যে অর্জুন, মহাভারতের কাহিনী অনুসারে অর্জুন নিজের হাতে তার অস্ত্রগুরু দ্রোণাচার্যকে হত্যা করেননি, কিন্তু দ্রোণাচার্যকে হত্যা করার পেছনে পাণ্ডবরাই তো ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাই না? তাহলে যেহেতু পাণ্ডবরা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, অর্জুনও একজন পাণ্ডব, অর্জুনকে তৃতীয় পাণ্ডব বলা হয়, অর্জুন 3 নম্বর, তৃতীয় পাণ্ডব। আর দ্রোণাচার্য এই পাণ্ডবদের মধ্যে সব থেকে কাকে বেশি স্নেহ করতে ভালোবাসত? অর্জুনকে। তার মানে যখন পাণ্ডবরা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মৃত্যুর চক্রান্ত করছে, তখন সব থেকে বেশি স্নেহ করতে ভালোবাসত যে শিষ্যকে, সেই অর্জুন চুপ থেকেছে, নীরব থেকেছে। তো নীরবতাও তো সম্মতির লক্ষণ, সম্মতির কারণ। তো তিনি সেই মুহূর্তে তো তাদেরকে আটকাতে পারতেন, থামাতে পারতেন,
কিন্তু তিনি তো থামাননি, চুপ থেকেছেন, নীরব থেকেছেন। তার মানে পরোক্ষভাবে গুরুর হত্যার পেছনে প্ররোচনা দিয়েছেন। তো পরোক্ষভাবে যখন আমাদের এটা ব্রড কোশ্চেনে লিখতে হবে না, যুক্তি দিতে হবে, তখন আমরা পরোক্ষভাবে কিভাবে অর্জুন লিপ্ত ছিল এই চক্রান্তের পেছনে বা হত্যার পেছনে, সেটা আমরা পরোক্ষভাবে বেশি করে ব্যাখ্যা করব। কিন্তু এখন এই মুহূর্তে সায়নদীপ যেটা বললো ওটাই ঠিক আছে, যে এখানে আমাদের প্রত্যক্ষ পরোক্ষের ব্যাপারটা উল্লেখ করার দরকার নেই। এটা যেহেতু 1 নম্বরের প্রশ্ন, তাই যেভাবে লেখা আছে ওইভাবে নিজের ভাষায় লিখব যে জনার যুক্তিতে অর্জুন কৌশলে গুরু দ্রোণাচার্যকে হত্যা করেছিল, তাই স্মরণ করে বা মনে করে দেখতে বলেছেন জনা রাজা নীলধ্বজকে। ঠিক আছে, এর পরেরটাতে আমরা চলে যাই। হ্যাঁ স্যার, এখানে কি ওই জিনিসটা উল্লেখ করতে হবে যে অশ্বত্থামার মৃত্যুর ঘটনাটা, না 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 যে না যুধিষ্ঠির না বলেছিল? না, একদম না। এখানে তো শর্ট কোশ্চেন, এখানে তো জায়গাই নেই আমাদের উল্লেখ করার। আমি বলছি কি, যখন আমরা রচনাধর্মী প্রশ্ন লিখবো ব্রড কোশ্চেন, তখন আমরা এটা উল্লেখ করব এবং ব্যাখ্যা করব, ডিটেলেই ব্যাখ্যা করব। কারণ তখন তো আমাদের অনেক বড় মানে জায়গা আছে, অনেক শব্দ দিয়ে লিখতে হবে। এখানে একটা প্রশ্ন হতে পারে ব্রড কোশ্চেন, এই প্রসঙ্গে আমি বলে নিই। হয়তো অনেকে তোমরা উত্তরটা লিখেও নিয়েছো। আমি একদম পড়ানোর শুরুর দিকে পাঠিয়েছিলাম, যে নীলধ্বজের প্রতি জনা থেকে কয়েকটা নোট পাঠিয়েছিলাম, বলেছিলাম যে তোমরা লিখে নাও। অনেকে যারা পরে জয়েন করেছো বা পরে হয়তো ফলো করেছো তারা হয়তো পাওনি। আমি পরে চেষ্টা করব এখান থেকে নোটগুলো আবার পাঠিয়ে দিতে। যারা লিখে নিয়েছো তাদের আর লিখতে হচ্ছে না, কিন্তু যারা ছিলে না, যারা লেখনি, যারা পাওনি, তারা আবার নতুন করে পেয়ে যাবে। তো সেটা লিখে নিও। তো সেখানে একটা প্রশ্ন ছিল, দেখবে, মিথ্যা কথা নাথ জনা কোন কথাকে মিথ্যা বলেছেন এবং কেন মিথ্যা বলেছেন, এটা বা এটার সঙ্গে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন হতে পারে, রথী সরি মহারথী প্রথা এই কি মহারথী, মহারথী প্রথা কি? মহারথী প্রথা কি? হ্যাঁ, মহারথী প্রথা কি, আর কাকে কেন মহারথী বলা যায় না? জনার যুক্তিতে অর্জুন কেন মহারথী হতে পারে না, মহারথী নয়? এখানে মোট 5টা যুক্তি আছে। এই 5টা যুক্তির মধ্যে একটা যুক্তি আমরা আলোচনা করে নিয়েছি, ওই দ্রৌপদী স্বয়ম্বর সভায় ব্রাহ্মণের ছদ্মবেশে যাওয়া। তারপরে একটা আছে এই যে পিতামহ ভীষ্মকে, মৃত্যুর। হ্যাঁ, শিখণ্ডী সহ সাহায্য নিয়ে হত্যা করা। তারপরে আরও আগে আছে মাঝখানে যেটা, সেটা আমরা আলোচনা করিনি, আগে হোমওয়ার্ক দিয়েছিলাম। সেটা হচ্ছে ওই, হ্যাঁ, দহিল ও খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়, দুষ্ট কৃষ্ণের সাহায্য নিয়ে খাণ্ডব বোনকে দহন করেছিল, মানে দগ্ধ করিয়েছিল, পুড়িয়ে ছাই করেছিল। তারপরে হচ্ছে এই যে দ্রোণাচার্য গুরুকে হত্যা করলো, তারপরে কর্ণকে হত্যা করার কথাও আছে। তো এই 5টা যুক্তি দিয়ে আমাদের লিখতে হবে। তখন দেখো, তখন তো 5টা যুক্তিকে বাড়াতে গেলে তখন আমাদের এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করতে হবে, তখন জায়গা পাবো, তখন আলোচনা করবো। এখানে শর্ট কোশ্চেনে এত লেখার দরকার নেই। এর পরের প্রশ্নে চলে যাব। এর পরের প্রশ্নটা কি ছিল, কেউ বলো, অন্য কেউ, নতুন কেউ? স্যার বলবো? কে, নাম বলো। ইশিকা। হ্যাঁ, ইশিকা বলো, এক সেকেন্ড। লাইনটা বলো। কিন্তু বৃথা এ গঞ্জনা, গঞ্জনা করা বৃথা কেন? গঞ্জনা করা বলে, নীলধ্বজ হ্যাঁ বলো। নীলধ্বজ জনার সম্পর্কে নীলধ্বজ গুরুজন হওয়ার কারণে জনা যদি তাকে গঞ্জনা করেন তাহলে তিনি বিষম পাপে পড়বেন। তাই জনা মনে করেন যে তার কাছে নীলধ্বজের জন্য নীলধ্বজকে গঞ্জনা করা বৃথা। হ্যাঁ, সুন্দর, একদম ঠিকঠাক হয়েছে। তার মানে অনলাইনে পড়াশোনা কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না, ভালোই পড়াশোনা হচ্ছে, সবাই কিন্তু ভালোই পড়াশোনা করছে। আমি ভাবছিলাম যে আমি বুঝিয়ে দিলাম, তারপরে হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা আদৌ বুঝছো কি না, আদৌ তোমরা হোমওয়ার্ক রেডি করছো কি না। তো তোমরা নোটও লিখছো, হোমওয়ার্কও রেডি করছো, পড়াগুলোও বুঝছো। হ্যাঁ, আমার মনে হচ্ছে মানে অনলাইনে কিন্তু পড়াশোনাটা বেশ ভালো গতিতে যাচ্ছে, অনেকগুলো চ্যাপ্টার আমরা এগিয়ে গেছি। হ্যাঁ, আমরা কিন্তু অনেকটা, মানে যে গুরু নাটকের সব থেকে বড় দৃশ্য, প্রথম যে দৃশ্যটা সব থেকে বড় দৃশ্য, অচলায়তন, ওই অচলায়তন, ওই পুরো দৃশ্যটাই আলোচনা হয়ে গেছে। আমি তো অফলাইনে যখন পড়াই তখন গুরু নাটকটা শেষ করতে 3 মাসের মতো লেগে যায়, আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি গুরু নাটকের প্রথম দৃশ্য শেষ করে ফেলেছি। এবং গুরু নাটকের যে প্রেক্ষাপট, গুরু নাটকের যে শিক্ষণীয় দিক, গুরু নাটক রচনার যে উদ্দেশ্য, এগুলো তো অনেকটাই আলোচনা করেছি। তা সত্ত্বেও কিন্তু গুরু নাটক আমাদের অনেকটা হয়ে গেছে, গুরু হয়ে গেছে
প্রথম দৃশ্য, তারপরে নীলধ্বজের প্রতি জনা, এটা সব থেকে বেশি সময় লাগে, মানে প্রায় 1.5 মাসের মতো লাগে আমার অফলাইনে ক্লাস করে, 1.5-2 মাস চলে যায়। নীলধ্বজের প্রতি জনা হয়ে গেছে, ডাকাতের মা হয়ে গেছে, তারপরে নুন কবিতা হয়ে গেছে, ওদিকে ভাষার ইতিহাসের অনেকটা হয়ে গেছে। ভাষার ইতিহাসে নোট টোটগুলো আমি পাঠিয়ে দিয়েছিলাম, আলোচনা করে দিয়েছিলাম, ভাষার ইতিহাসে অনেকটা সময় লাগে। আমাদের কিন্তু সিলেবাস কিন্তু যথেষ্ট ভালো এগোচ্ছে, আর আমরা কিন্তু এই অনলাইনে ভিডিও কনফারেন্সের উপরে খুব বেশি জোর দেব না, তাতে আমাদের চোখ যাবে, মাথা যাবে, কান যাবে, সব যাবে। হ্যাঁ স্যার, মাথা ব্যথা করা শুরু হয়ে যায় মাথা তারপর। ব্যথা করা শুরু, আমার তো শুরু হয়ে গেছে। যাই হোক, এই যে তাকিয়ে থাকছি কম্পিউটারের দিকে, তাকিয়ে থাকছি মোবাইলের দিকে, তাই তোমরা যত, মানে দেখো সায়েন্সের কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে তোমাদের না তাকালে হবেই না, এগুলো দেখতে হবে, তাকাতে হবে, তবে গিয়ে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। কিন্তু আমাদের এটা তো ল্যাঙ্গুয়েজ গ্রুপ, সাহিত্য, এখানে সবসময় ওই সামনাসামনি দেখে বা তাকিয়েই যে বুঝতে হবে বা শুনতে হবে তা নয়। তোমরা সপ্তাহে একদিন ওকে, কিন্তু বাকি যেগুলো চেষ্টা করবে সেগুলো হচ্ছে সাউন্ডটাকে স্পিকারে দিয়ে শোনা, মানে এই অডিওগুলোকে স্পিকারে দিয়ে শুনবে, কানে হেডফোন না লাগিয়ে স্পিকারে দিয়ে শুনবে, ভালোই লাগবে। এবং তার আগে বই দেখে তোমরা গল্প বা কবিতাগুলো একবার পড়ে নেবে, তারপরে শুনবে, দেখবে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে। যদি কেউ মনে করো যে আমি নিজের থেকে বুঝবো, শুনবো, এই মুহূর্তে অনলাইনে বাবা মায়ের বা স্যারেদের সেইভাবে আমাদের উপরে প্রেশার দেওয়ার কোনো জায়গা নেই, আমাদেরকে সেইভাবে গাইড করা, শাসন করার সেরকম কোনো জায়গা নেই, নিজেরা বুঝবো, তাহলে বুঝে যাবে। আর যদি মনে হয়, কেউ কেউ তো থাকে, কারণ যদি মনে হয় স্যারের মতো পড়াবে, আমাদের বাবা মায়ের মতো ঠেলবে, আমরা হাতে মোবাইল পেয়ে গেছি, মানে দুনিয়া পেয়ে গেছি, আমরা মাঝে মাঝে মেন রাস্তা ছেড়ে অলি গলিতে ঢুকে যাব, কেউ টেরও পাবে না। এই অলি গলি মানে কি বলতে চাইছি বুঝতে পারছো? মোবাইল হাতে আছে, বড় হয়েছো তোমরা জানো, কোন কোন সাইডে চলে যাওয়া, কোন কোন সাইড দেখা, এগুলো আমাদের ছেলেরা ভালো জানে। তো তোমরা যদি মনে করো তোমরা কড লাইনে ঢুকে যাবে মেন লাইন ছেড়ে, তাহলে কিন্তু 12টা বাজলো, ঘড়িতে বাজতে এখন 10 মিনিট বাকি, যদিও 12টা বাজলো লাইভের। হ্যাঁ, যেখানে ছিলাম। স্যার শোনো না, বললাম কি ওই হ্যাঁ বলো। স্যার বলবো, হ্যাঁ বলছি কিন্তু বৃদ্ধায় গঞ্জনা, আমারটা তো ইশিকারটা আমার একটু ডিস্টার্ব আসলো, আমারটা আচ্ছা, একটু বড় হয়নি তেমন কিছু, আমি একটু বলবো। রুমেলা। আর কে স্যার? বড় বড় করে লিখেছই কেন? তুমি বলবে না, তুমি এখন বলবে না, 15টা ওয়ার্ড। তুমি বড় হয় না, তুমি বলবে না, তুমি স্যার, এটা তেমন বড় হয়নি। তাহলে তুমি বলবে না, কারণ এই শিকারটাই শুনেছো, অতএব তুমি ছোট করো, ছোট করে পরের দিন আমাকে পাঠাবে তুমি আলাদা করে। শুনিনি বলে তো বললাম, আরে শুনিনি বলেই তো বললাম, বলো আরেকবার। আচ্ছা বল, এই শিকা পড়ো তো আরেকবার। ডিস্টার্ব হ্যাঁ, নীলদ কর একবার। নীল হ্যাঁ শোন। নীলধ্বজ জনার কাছে গুরুজন হওয়ার কারণে জনা মনে করেন যে তাকে গঞ্জনা করলে তিনি বিষম পাপে পড়বেন, তাই জন্য জনা মনে করেছেন যে গঞ্জনা করা নীলধ্বজকে বৃথা। হ্যাঁ স্যার, তাই করছি। তাই করছো? বুঝতে পারছো? হ্যাঁ ওকে, ঠিক আছে, ওকে। এর পরেরটা, স্যার, এর পরেরটা, এই বাবা রে, কিরকম আওয়াজ হয় রে, উদ্ভট উদ্ভট। এর পরেরটা কে বলবে? স্যার, বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলছিলাম নাম? স্যার, শিখণ্ডিনীতে ছিল, শিখণ্ডিনী নপুংসক ছিল না নারী ছিল? মহাভারতে তো বলা হয়েছে নপুংসক ছিল। না মানে কোথাও কোথাও নপুংসক বলা হয়েছে, আবার কোথাও কোথাও নারী বলা হয়েছে, এটা একটু কনফিউজিং। না, নারী লিখবি না, নারী কি করে হবে? নপুংসক, 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 নয় পুরুষ নয় স্ত্রী, মাঝামাঝি দাঁড়িয়ে আছে, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। তারপর পরের প্রশ্ন বলো, পরের লাইন কেউ পড়ো। স্যার বলবো? নাম বলো। না স্যার, ইশিকা বলেছে স্যার। ইশিকা বন্ধ, রুমেলা বন্ধ। বলবো? আর কে বলছো? বর্ণালী। বর্ণালী, বলো বলো বলো। এই তো নতুন নতুন সবাই বলো, স্টার্ট। নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা। কার পোড়া মনের বাঞ্ছা কি ছিল?
এখানে জনার পোড়ামনের বাঞ্ছার কথা বলা হয়েছে। হ্যাঁ, তার মনের বাসনা ছিল তার স্বামী নীলধ্বজ যেন তার পুত্রের হত্যাকারী শত্রু অর্জুনকে হত্যা করে। না, ওই লাইনেই তো স্যার উত্তর বলে বলুন। দেওয়া আছে। বলছে না, নাহি শক্তি মিটাই সবলে পোড়া মনের বাঞ্ছা। তাহলে পোড়া মনের বাঞ্ছা কি? নিজের হাতেই। নাহি শক্তি, আমার ক্ষমতা নেই, শক্তি নেই, মিটাই, মিটাবো সবলে, নিজের বলে ক্ষমতায়। কি? এই যে আমার মনের পোড়া মনের বাঞ্ছা, আমার এই হতভাগ্য মনের বাসনা মিটাবো। তা হতভাগ্য একজন মা তার সন্তানকে হারিয়েছে, তার সন্তানকে কেউ কেড়ে নিয়েছে, তার সন্তানকে কেউ হত্যা করেছে, তাহলে তার পোড়া মনের, তার হতভাগ্য মনের বাসনা কি হবে? কি মনে হয় তোমার? কি হবে? স্যার, তার পুত্রের মৃত্যুর প্রতিশোধ, হত্যাকারী হ্যাঁ, তার কবে, কাছে প্রতিশোধ নেওয়া। কখন বাবা গিয়ে তাকে পিটিয়ে আসবে, তাকে মেরে দিয়ে আসবে, তাকে হত্যা করে আসবে, ওর জন্য ও ওয়েট করবে না। মা যখন দেখছে যে তার সন্তানকে কেউ হত্যা করেছে, অপেক্ষা করবে না, বাড়িতে বসে থাকবে না, অপেক্ষা করবে না, বাবাকে বলবে না তুমি যাও ওকে পিটিয়ে আসো। মা তখন নিজেই হাতা খুন্তি দা কুটার কুড়ুল যা আছে নিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আগে পিটিয়ে ওটাকে মেরে দিয়ে আসবে। স্যার এখানে উনি একা নারী, সেই জন্যই বলছে কিছুটা, মানে নাহি শক্তি না না, মিটাই সবলে। সে তো হ্যাঁ বলছেন তো, আমার আমার নিজের মনের যে বাসনা, আমি নিজের হাতে গিয়ে অর্জুনকে হত্যা করে পুত্র হত্যার প্রতিশোধ নেব, এই যে বাসনাটা আমি মেটাবো, আমার এই মনের ইচ্ছাটা যে পূরণ করব, সেই ক্ষমতাটাই আমার নেই। তাহলে তার মনের ইচ্ছাটা কি? হ্যাঁ, পুত্র হত্যাকারীকে হত্যা করবে, হত্যা করে প্রতিশোধ নেবে, পুত্র হত্যার প্রতিশোধ নিজের হাতে নেবে। কিন্তু আজকের সে নিতে পারছে না, কারণ সে অসহায়, সে কুলো নারী, বিধির বিধানে পরাধীন। তাই তার মনের ইচ্ছা কি? পুত্র হত্যাকারীকে হত্যা করা, এটাই লিখতে হবে। স্বামী হত্যা করবে, এ হত্যা করবে, পাড়ার লোককে ডাকবো, সবাই মিলে জটলা করবে, তারপরে হত্যা করবে, পিটিয়ে মারবে, ওগুলো কিচ্ছু না। আমার মনের ইচ্ছা হলো আমি নিজের হাতে গিয়ে অর্জুনকে হত্যা করব, পুত্র হত্যাকারীকে হত্যা করব, তবে কি আমার মনের জ্বালা মিটবে। স্যার, তাহলে অ্যান্সারটা হবে জনার পোড়ামনের বাঞ্ছা হলো তিনি নিজের হাতে অর্জুনকে নিহত করবেন বা হত্যা একদম, করবেন। নিজের হাতে হত্যা করে তার পুত্র পুত্রের উপর হত্যাকারী প্রতিশোধ নেবেন। নিজের হাতে পুত্র হত্যাকারী অর্জুনকে হত্যা করে প্রতিশোধ নেবে। পুত্রের, ঠিক আছে। এখানে রাজার কথা এখানে আসার দরকারই নেই। তারপরে পরেরটাতে যাও, নতুন কেউ বলো, নতুন একজন পরের লাইন। স্যার বলবো? আরে হলো তো নীরবতা পালন, বাকিরা বল না কেউ। স্যার বলবো? স্যার না, বলবো। নাম বলো। আরে এই তো আমি, আরে কি আলাদা, নাম বলো? নিহারিকা। তো বলো, নায়নিয়ারিকে বলো। হুম। এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। হুম, কেন? কোশ্চেন কি? কেন? জনার কাছে এই জনাকীর্ণ ভবস্থল কেন বিজন, কেন শূন্য, কেন নির্জন মনে হয়েছে? বলো, উত্তর বলো। জনার পক্ষে এই জনাকীর্ণ ভবস্থল বিজন হয়ে উঠেছে কারণ সে তার একমাত্র পুত্রকে হারিয়ে নিঃসন্তান হয়েছে। তাই তার মনে হয়েছে বিধাতা তার পোড়া কপালে লিখেছেন যে তাকে অকালে নিঃসন্তান হতে হবে এবং তার স্বামী তার প্রতি মাঝখানে লাইনটা দরকারই নেই, ওটা অপ্রাসঙ্গিক লাইন ঢুকলো। আগের লাইনটা ঠিক ছিল, পরেরটা ঠিক ছিল, মাঝখানেটা বাদ দিয়ে দাও। এবার মাঝখানের বাদটা বাদ দিয়ে তুমি আবার একবার পড়ো। মাঝখানে কোন লাইন? তুমি পড়ো, আমি বলে দিচ্ছি আবার। জনার পক্ষে জনাকীর্ণ ভবস্থল বিজন হয়ে উঠেছে কারণ সে তার একমাত্র পুত্রকে হারিয়ে নিঃসন্তান হয়েছে। এটা ঠিক আছে, তারপরে লাইনটা পড়ো এবার। তাই তার মনে হয়েছে বিধাতা তার পোড়া ওগুলো কাটো, কপালে। হ্যাঁ ওটা কেটে দাও, আচ্ছা। হ্যাঁ ওটা কেটে দাও, তারপরটা পড়ো। এই তো তাকে অকালে নিঃসন্তান হতে হয়েছে এবং তার স্বামী তার প্রতি বিরূপ হয়েছে। ওই লাস্টেরটা যোগ হবে, এখানে দুটো আচ্ছা। কথা আসবে। আমি একটু টেক্সটের লাইনটা পড়ছি, তোমরা প্রত্যেকে লাইনের দিকে তাকাও, তাকিয়ে দেখো, এখানে দুটো কথা আসবে। জনা বলছে, তুমি পতি ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি, কোন সাধে প্রাণ ধরি ধরাধামে, হায় রে জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। তার মানে
তুমি পতি হওয়া সত্ত্বেও, তুমি স্বামী হওয়া সত্ত্বেও তুমি কিন্তু আমার থেকে বিরূপ। আজকের আমি আমার একমাত্র পুত্র বা সন্তানকে হারিয়েছি, তাহলে একমাত্র পুত্র বা সন্তানকে হারিয়ে আমি আজকে প্রায় অসহায়। তাহলে আমি এখন কার উপর নির্ভর করছি? তোমার উপরে, মানে স্বামীর উপরে। অথচ স্বামীও আমার থেকে বিরূপ। তাহলে একে সন্তানকে হারিয়ে একজন মা চারদিক অন্ধকার দেখছে, জনাকীর্ণ ভবস্থলকে শূন্য বা নির্জন দেখছে। তাহলে এটা যুক্তি, জনা তার একমাত্র পুত্রকে বা সন্তানকে হারিয়েছে, তাই সে এই ভবস্থলকে শূন্য বা নির্জন বা একেবারে অন্ধকার দেখছে, এটা একটা যুক্তি। আরেকটা কি, ওই মুহূর্তে তার স্বামী নীলধ্বজ তার প্রতি বিরূপ, আর সেই বিরূপতার কারণেই তার মনে হয়েছে যে সে অসহায়, একা, নিঃসঙ্গ। দুটো যুক্তি লাগবে এখানে, কিন্তু আগে যেটা দেবে সেটা হচ্ছে পুত্রকে হারিয়ে জগৎ সংসারকে শূন্য বা নির্জন দেখছে, এটা আগে। তারপরে তার স্বামী সেই মুহূর্তে তার থেকে বিরূপ হয়ে অর্জুনের তোষামদে লিপ্ত হয়েছে। এই দুই কারণে জনা আজ জগৎ সংসারে যেন নির্জনতা অনুভব করছে। এর পরেরটায় আসি, পরের লাইন কে বলবে? স্যার বলি, নাম বলো। না, ইশিকা বলছে, আমি কিভাবে বলবো? হ্যাঁ বলো, কে? আর একজন নতুন? রুমেলাই বলছে। রুমেলা বাদ দিয়ে আর ওই বাকিদেরকে কি রে, আমি অনলাইনের ভেতরে ঢুকে কি পিটাবো নাকি রে? হ্যাঁ স্যার রুমেলা একবার বলুক, আমি একবার বলি। না দাঁড়া, দুজনের মধ্যে যেটা ভালো হয়। এতজন বসে আছি, এতজন, এই ঘুমিয়ে পড়েছে নাকি রে? এই ওঠ, যাক। আরে বল রে, আরে পাগলাগুলো বল রে, পাগলা পাগলি বল। বাড়িতে গার্জেনরা নেই নাকি? গার্জেনরাও কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে? আর এরা ওই সুযোগ নিচ্ছে যে স্যার তো বুঝতে পারবে না, আমরা কিন্তু একটু অন্যদিকে চলে যাই, এই সুযোগে আমরা বিশ্ব পরিদর্শন করে আসি। বলবে না আর বাকিরা? বলো রুমেলা, একটা বলো। আচ্ছা আচ্ছা, বলবো, তারপরে বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, বলো, স্টার্ট। কেমনে অপমান সব ধৈর্য ধরি। কোন অপমান? আবার বলো, লাইন ভুল উচ্চারণ হচ্ছে, লাইন বলো। কেমনে অপমান সব ধৈর্য ধরি। সব না, শৈব। শৈব মানে সহ্য করব। তাহলে শৈব হলে উচ্চারণটা কি হবে বলো, আবার বলো। কেমনে অপমান শৈব ধৈর্য ধরি। আরে বাবা, কেমনে অপমান শৈব ধৈর্য ধরি। শৈব তো নাই, আছে তো দন্তেশ ব, তাহলে উচ্চারণ হবে সব। সব মানে শৈব। কেমন এই অপমান সব ধৈর্য ধরি। সব, হ্যাঁ সব বলো এবার। সব মানে সহ্য করব। হ্যাঁ। ক্ষত্রিয় বংশের কন্যা ও পুত্রবধূ হয়ে কিভাবে তিনি তার পুত্রের হত্যাকারীকে তার স্বামীর সাথে মিত্র হিসেবে দেখতে পারেন, এখানে এই অপমান ধৈর্য ধরে সহ্য করার কথা এখানে বলা হয়েছে। একজন স্ত্রী স্বামীর কাছ থেকে এই অপমান পাচ্ছে। কি অপমান? না, স্বামী তার প্রতি বিরূপ, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কি কারণে? না, পুত্র হত্যাকারী অর্জুনের সমাদর করার জন্য। তাই আমাদের লিখতে হবে যে একজন স্বামী তার স্ত্রীর প্রতি বিরূপ বা স্ত্রীর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে পুত্র হত্যাকারী অর্জুনের সমাদর, তোষামদ, তার প্রশংসা, তার মনোরঞ্জনের জন্য। আর সেই কারণে স্ত্রী হিসেবে স্বামীর কাছ থেকে সে এই চরম অপমান পেয়েছে। মানে বিরূপতা বা বিরূপ শব্দটা যোগ করতেই হবে, বিরূপ বা বিরূপতা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কি আছে এখান থেকে? কোনো মানে 20টার মধ্যে আর কোনো লাইন বাকি গেল? না স্যার, বলেই তো দিলাম, বলবো। কোনটা বলবে বলো তুমি, ওইটাই আবার বলো, কি লিখেছো শুনি। বলবো না, এটাই লিখছি, তাহলে কপি হয়ে যাবে, আমি আর বলবো না, হয়ে গেছে বলা। না না, বলো 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 বলো, এটাই বলো। লেখোই নি তার মানে, লেখোনি তার মানে। আচ্ছা বলছি বাবা, বলো 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 বলো। বলবো স্যার, বলো। আরে বল রে তুই। মাহেশ্বরীপুরীর রানী জনা তার স্বামীকে অতি দুঃখ ভাবে জানাতে চেয়েছেন যে
তার যে অপমান সে কিভাবে আর সহ্য করবে, কারণ তিনি একজন ক্ষত্রকুলের কুলবধূ। সে দেখছে তার পুত্র হত্যাকারী অর্জুনকে নবমিত্র হয়ে তার স্বামীর সঙ্গে, অর্থাৎ সন্ধি করেছে তার রাজ্যকে বাঁচানোর জন্য, কিন্তু তার মা যে পুত্র হারিয়েছে তা তিনি দেখছেন না। তার কাছে এটাই অত্যন্ত দুঃখের ও অপমানজনক মনে হয়েছে, তাই তিনি শেষে জাহ্নবীর জলে তার প্রাণ বিসর্জন দেবে একথা জানিয়েছে। এই রুমেলা তুমি পরবর্তীতে মহাভারতের উপরে পিএইচডি করবে, আমি বুঝতে পারছি। না, একবারে মহাভারতের উপরে মহাভারত লিখে গেছে। ও হাতে পেন তুলে দিয়েছে, খাতা রয়েছে, পেন রয়েছে, মন একেবারে খুলে উজাড় করে লিখে গেছে 1 নম্বরের জন্য। দেখো, হ্যাঁ স্যার, বাহ, পুরো আধা পেজ লিখেছে। অসাধারণ। এত টাইম কি করে পাচ্ছ? এত লেবার কি করে দিচ্ছ? হ্যাঁ, এত পরিশ্রম, এত সময়। 1 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে কম বেশি 20টা শব্দে। তুমি এত শব্দ দিয়ে, এত সময়, এত পরিশ্রম, আর কেউ আমার মুখ রক্ষা করতে পারুক না পারুক, আমার মুখ উজ্জ্বল করতে পারুক না পারুক, আমি জানি আগামী এই যে 1 বছর পরের বছর তোমরা উচ্চ মাধ্যমিক দেবে, সেই উচ্চ মাধ্যমিকে বাংলাতে এই যে লাস্ট 97 এখন পর্যন্ত পেয়ে রয়েছে, এই 97কে ব্রেক করে তুমি এগিয়ে যাবে। আমার সেই ভরসা বা বিশ্বাস তৈরি হয়ে গেছে। না, এই ভালো চর্চা করছো, ভালো পড়াশোনা করছো, খাটছো, সময় দিচ্ছ। আমিও কিন্তু তোমার কাছ থেকে মাঝে মাঝে একটু হেল্প নেব। কোথাও যদি বুঝতে না পারি, আটকে যাই, অনেক তথ্য তোমার কাছ থেকে আমি শুনবো। খুব ভালো, বেটার। যাই হোক, আজকের চুপ কর, আজকের এই পর্যন্তই থাকুক। ওকে, তো মোটামুটি আমরা এই কবিতাটা নিয়ে অনেকটাই আলোচনা করে ফেলেছি। খুব বেশি প্রবলেম খুব কারোর নাই আমার মনে হয়। তারপরে আগামী আবার 1 মাস পরে আবার এটা নিয়ে একটু রিভিশন করিয়ে নেব। আপাতত এই নীলধ্বজের প্রতি জনা আমাদের এখন বন্ধ থাকবে। এর পরের দিন মানে এর পরের ক্লাসে শনিবার দিন যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা আগের দিন গ্রুপেও আবার জানিয়ে দেবো। তবে আজকের বলে দিচ্ছি, একটু শুনে রাখো। আমরা আলোচনা করব আমাদের যে প্রথম গল্পটা হয়ে গেছে আলোচনা, সেটা হলো ডাকাতের মা। 3টে গল্পের মধ্যে শেষ গল্প ছিল ডাকাতের মা। তো সেই ডাকাতের মা গল্পটাই আলোচনা করব। এই গল্পের হোমওয়ার্ক রেডি করে নিয়ে বসবে। এই গল্পের রেকর্ডিংগুলো পারলে আরেকবার শুনে নেবে, তাহলে কী হবে, যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোও করতে পারবে। হোমওয়ার্কগুলো রেডি করে নিয়ে বসবে। আর যাদের কাছে সেগুলো নেই তারা মোটামুটি কালেক্ট করে নিয়ে রেডি করে নিয়ে বসবে। বন্ধুরা বন্ধুদেরকে হেল্প করবে, পারলে গ্রুপে কাউকে হেল্প করে দিয়ে দিও এই রেকর্ডিং প্রশ্নগুলো। নাহলে আমি চেষ্টা করবো কোনোভাবে কাউকে দেওয়ার। তোমরা আপাতত নিজেরা কালেক্ট করো নিজেদের কাছ থেকে। তো আজকে লাস্ট কোশ্চেন। হ্যাঁ, বলো। সুয়েজকারে হাঙর শিকারে তুমি যে নোটটা আমাদেরকে পাঠিয়েছিলে, ওখানে লাইন ছিল যে ভারত থেকে উন্নত মানের সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি ছাড়া উৎকৃষ্ট রেশমি, পশমিনা ও কিংখাব। এই কিংখাবটা কি? এই শব্দ হচ্ছে কারে? কিংখাব সরকারের। হ্যাঁ, আচ্ছা, কিংখাবটা হচ্ছে রেশমি, পশমিনা। আচ্ছা, পশমিনা তো পশমের তৈরি। কিংখাবটা যে জরি দেয়া, জরি। ও, তোমাদের ওই ছায়া প্রকাশনীর বইটাতেও শব্দার্থে দেওয়া আছে, দেখবে জরি। ওই যে মানে জরি দেওয়া কাজ করে যে বিভিন্ন শাড়ি বাড়ি হয় না, এটা ভারতবর্ষে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু খুব উন্নত, খুব জরির কাজ চলে এখন তো খুব চলে। তো সেই জরি দেওয়া যে একটু ঝলমল করে, তো সেই জরি দেওয়া কাজকে বলা হয় কিংখাব। আচ্ছা। তো ক্যামেরাগুলো অন করো সবাই। স্যার আরেকটা কথা। কি? ওই স্যার গুরু নাটকের যে বড় প্রশ্নগুলো দিয়েছিলেন, ওটা বুঝতে পারছি না কোনটা আগে কোনটা পরে। কোনটা আগে কোনটা মানে ফার্স্ট কোশ্চেনে পরে সেকেন্ড পেজটা পাচ্ছি না আর। ও, ঠিক আছে, যারা লিখে নিয়েছো, যারা পেরেছো, তারা একটু হেল্প করো, গ্রুপে দিয়ে দাও। নাহলে আমি আর একবার চেষ্টা করবো ওগুলো আবার একবার ওই উপরে নাম্বারিং করে লিখে তারপর আর কি পাঠিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, ক্যামেরাগুলো অন কর।
ওই রে, ক্যামেরা অন করিস নি? আমি তো দেখতেই পাচ্ছি না কাউকে। আমি তো নিজেকেই দেখতে পাচ্ছি। আমাদের তো লাইট চলে গেছে। এই তো গুড, ওয়েট, এই তো দেখতে পাচ্ছি, বাহ 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 বাহ। যাই হোক, তোমরা যারা অনলাইনে আসছো, পড়াশোনা করছো, একটু নিজেরাও একটু রেসপন্স করবে, না হলে কি হবে, ওই 2-5 জনই বলবে আর সবাই শুনবে, নিজেদের প্রবলেমগুলো তো আমি বুঝবো না তাহলে, না? ওকে, খুব ভালো দেখা যাচ্ছে। আজকের মোটামুটি হয়ে গেল এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। একে একে লেফট হয়ে যাও। গুড নাইট। হ্যাঁ, যা হ্যাঁ কিছু স্যার, গুড ইনফরমেশন নাইট। সব গ্রুপে লিখে স্যার, দেবো, গুড গ্রুপে নাইট। জানিয়ে দেবো। টাটা স্যার। টাটা, গুড নাইট, টাটা 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 টাটা।